বিসিএস নিবন্ধন প্রাইমারি সহ বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় সংখ্যাবাচক শব্দ থেকে কীভাবে প্রশ্ন আসে এ সম্পর্কিত ভিডিও কিন্তু করে যাচ্ছি। আপনারা প্লে লিস্ট অনুসারে ভিডিওগুলো দেখবেন। আজকে 11 নম্বর প্রশ্নটা দেখেন। এখানে বলছে 5 5 25, মানে 5কে 5 দিয়ে গুণ করলে কত হবে? 25 হবে। তো 5 5 25 বাক্যে পাঁচা শব্দের অর্থ কী? তার মানে 5 এটাকে বলি আমরা পাঁচা, পরেরটাকে বলি পাঁচা। তো পাঁচা মানে হলো তাহলে 5 গুণ, এটা সঠিক অ্যান্সার হবে 5 গুণ। একইভাবে আমরা কিন্তু তিরিককে বলি, তিরিককে, যেমন 3 তিরিককে 9, এভাবে আমরা বলি না? তো এই তিরিককে বলেন, এই যে এই পাঁচা বলেন, এগুলো কিন্তু গুণনা বা পরিমাণবাচক শব্দ। 12 নম্বর দেখেন, 3 থেকে শুরু করে পরবর্তী সংখ্যার সাথে অর্ধেক যুক্ত থাকলে কোন শব্দটি বসে? তার মানে 3-এর পর যদি অর্ধেক থাকে, বা 4-এর সাথে যদি অর্ধেক থাকে, বা 5-এর সাথে যদি অর্ধেক থাকে, এরকম 3 থেকে তার পরবর্তী কোনো সংখ্যার সাথে যদি অর্ধেক যুক্ত থাকে, সেগুলোকে কিন্তু আমরা 3.5 বলি, 4.5 বলি, 5.5 বলি। সুতরাং এটা অ্যান্সার হবে সাড়ে। তবে 1-এর সাথে যদি হাফ যুক্ত থাকে, এইভাবে যদি থাকে, এটাকে কিন্তু আমরা 1.5 বলতে পারবো না, আমরা এটাকে বলবো 1.5। আবার 2-এর সাথে যদি হাফ যুক্ত থাকে, এটাকে কি আমরা 2.5 বলবো? না, এটাকে কিন্তু আমরা 2.5 বলবো। তাহলে 1-এর ক্ষেত্রে এবং 2-এর ক্ষেত্রে কিন্তু ভিন্ন, বাকি সব ক্ষেত্রে কিন্তু পূর্ণ সংখ্যার সাথে হাফ অংশ যুক্ত থাকলে আমরা বলি 2.5। 13 নম্বর দেখেন, 19 সংখ্যার পূরণবাচক রূপ কোনটি? পূরণবাচক যে কথা আর ক্রমবাচক কিন্তু একই কথা। আমি আপনাদের কৌশল দিয়ে শিখিয়েছি না যে পর্যায়ক্রমে আমার স্বপ্নগুলো পূরণ হচ্ছে। তো পর্যায়ক্রমে সেখান থেকে ক্রম, আর পূরণ হচ্ছে থেকে পূরণবাচক, তার মানে ক্রমবাচক আর পূরণবাচক সেম জিনিস। এখন আমাদেরকে 19-এর ক্রমবাচক বা পূরণবাচক কোনটা হবে? অবশ্যই 29 হবে। কারণ দেখেন 20-এর ক্ষেত্রে আমরা বলি বিংশ, আর 20-এর থেকে এক কম হলে তাহলে আমরা কী বলবো? বলবো, ঊনবিংশ। একইভাবে 30-এর ক্ষেত্রে আমরা কি বলি জানেন? ত্রিংশ। তাহলে যদি এইভাবে যদি বলি সেটা কি হবে? 29 মানে কি? তার মানে এক কম, শব্দের অর্থ এক কম, তাহলে ত্রিংশ। এভাবে 40 যদি থাকে সেটাকে আমরা বলি চত্বারিংশ। তাহলে তার আগেটা যদি এরকম থাকে, এটাকে আমরা 40-এর এক কম, সুতরাং এটাকে আমরা বলি চত্বারিংশ। তো আমাদের কিন্তু ভিন্ন ভিন্ন সংখ্যার ক্রমবাচক সংখ্যা কী হয় সেটা কিন্তু শিখতে হয়, প্রায় চাকরি পরীক্ষায় কিন্তু চলে আসে। একইভাবে ধরেন এই যে 20 যে ছিল সেটাকে আমরা বিংশ বলি, তাহলে যদি 21 থাকে সেটাকে আমরা কি বলবো? 21 থাকলে প্রথমে যে এক আছে না, এর জন্য আমরা এক বলবো, বিংশ। এখন প্রশ্ন হচ্ছে যদি 22 থাকে তাহলে কী করতাম আমরা? তাহলে এই যে পরবর্তী 2 আছে না, এই 2-এর জন্য আমরা বলি দাবিংশ, দাবিংশ। যদি 3 থাকতো তাহলে ত্রয়োবিংশ, যদি 4 থাকতো তাহলে চতুর্বিংশ। তাহলে এইভাবে কিন্তু আমাদের ক্রমবাচক সংখ্যাগুলো শিখতে হবে। 14 নম্বর বলছে 12ই কোন প্রকারের সংখ্যাবাচক শব্দ? তো আপনি 12ই বলেন, 13ই বলেন, এইভাবে কিন্তু আমরা 18ই বলেন, এগুলো তারিখবাচক সংখ্যা। প্রথম হচ্ছে পহেলা, দোসরা, তেসরা, চৌঠা, হিন্দু নিয়ম সাধিত 4টা তারিখবাচক শব্দ হয়। আর 5 থেকে একদম মাসের 31 তারিখ পর্যন্ত হয়, তাই না? এগুলো বাংলা নিয়মে সাধিত। একইভাবে 5 থেকে আমরা 18 পর্যন্ত এর সাথে রস্বই যুক্ত করি, যেমন 5ই ফেব্রুয়ারি বা 10ই ফেব্রুয়ারি এরকম, বা 18ই মার্চ। কিন্তু যখনই সেটা 19 হয়, 19 থেকে 31 পর্যন্ত এই তারিখগুলো মাসের যদি থাকে, তখন কিন্তু আমরা বলি 19A বা 19-এ। যেমন আপনাকে যদি বলা হয় 21শে ফেব্রুয়ারি, আপনি কি 21ই লিখবেন, ফেব্রুয়ারি লিখবেন? এটা কিন্তু হবে না। এটা কি হবে? 21A অথবা 21শে ফেব্রুয়ারি। কাজে এই তারিখগুলো কিন্তু আপনাকে ভালোভাবে জানতে হবে। তারিখবাচক শব্দ থেকে কিন্তু সরকারি চাকরি পরীক্ষা সহ বিভিন্ন অ্যাডমিশনেও আসে। দের বলতে নিচের কোন ভগ্নাংশটিকে বোঝায়? দের আমরা একটু আগে শিখেছি, যদি এক পূর্ণ অংশ থাকে এবং এর সাথে যদি হাফ থাকে, এটাকে আমরা দের বলি। যদি 2-এর সাথে হাফ থাকে তাহলে এটাকে আমরা আড়াই বলি। একইভাবে এটাকে কিন্তু আমরা চাইলে 1.5 বা 5.0 এভাবে লিখতে পারি, এটাকে কিন্তু 2.5 এভাবে বলতে পারি। তাহলে এটা হচ্ছে দের, এটা হচ্ছে আড়াই। একইভাবে এগুলো কিন্তু আধিক্যবাচক। আধিক্যবাচক কেন? কারণ 1 হয়ে আরেকটু উপরে, আবার এখানে 2 হয়ে আরেকটু উপরে। তাহলে যদি এই যে দেখেন একটা বেসের চেয়ে একটু উপরে যায়, তখন কিন্তু সেগুলোকে আমরা আধিক্যবাচক বলি। তাহলে এটা আমাদের অ্যান্সার হবে খ নাম্বারটা, এই যে এক সমস্ত, অর্থাৎ দের বলতে আমরা বলবো এক সমস্ত, এই যে 2-এর 1, এটাকে বলবো দের।